কখনো কি এমন হয় যে খুব ভালো করে জানা আছে কি করা উচিত, কিন্তু দিনের শেষে ঠিক তার উল্টোটা করে ফেলা হয়? হয়তো ওজন কমানোর জন্য একটা দারুণ ডায়েট চার্ট বানানো হলো, কিন্তু রাতের বেলা নিজেকে জাঙ্ক ফুড অর্ডার করা থেকে আটকানো গেল না। কিংবা কোনো একটা জরুরি কাজের ডেডলাইন এগিয়ে আসছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় চলে যাচ্ছে। কেন আমরা জেনে শুনে নিজের সাফল্যের পথে নিজেরাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াই? এই যে একটা জটিল কিন্তু খুব পরিচিত অনুভূতি, এটার উত্তর নিয়েই আজকের আলোচনা। আমরা ব্রায়ানা উইস্টের লেখা দ্য মাউন্টেন ইজ ইউ বইটি থেকে পাওয়া কিছু অসাধারণ ধারণা নিয়ে কথা বলবো। বইটার মূল কথাই হলো এই আত্মবিধ্বংসী বা সেলফ স্যাবোটাজ, মানে নিজের ক্ষতি নিজে করার প্রবণতা থেকে বেরোনোর উপায়। ঠিক তাই। আর আজকের আলোচনার উদ্দেশ্য হল বইটির আলোকে এটা বোঝা যে জীবনের সবচেয়ে বড় বাধাটা বাইরের কোনো পরিস্থিতি বা ভাগ্য বা অন্য কোনো মানুষ নয়। বাধাটা আসলে আমরা নিজেরাই। আমাদের ভেতরেই যে একটা পাহাড় লুকিয়ে আছে, সেটাকে চেনা আর তাকে জয় করার পথ খোঁজা। চলুন এই বিষয়টা একটু গভীরভাবে দেখা যাক। বইটার নামটাই কিন্তু খুব আকর্ষণীয়, দ্য মাউন্টেন ইজ ইউ। সাধারণত আমরা যখন কোনো বাধার কথা ভাবি, তখন বাইরের সমস্যাগুলোকেই তো পাহাড় হিসাবে দেখি। যেমন টাকার অভাব। হ্যাঁ, বা ভালো চাকরির সুযোগ নেই, কিংবা ভাগ্য সঙ্গ দিচ্ছে না, এসব। কিন্তু লেখক শুরুতেই এই ধারণাটাকে একেবারে উল্টে দিচ্ছেন। বলছেন আসল পাহাড়টা আমাদের ভেতরেই। এই বিষয়টা ঠিক কেমন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার। এখানে পাহাড় হলো আমাদের অবচেতন মনে জমে থাকা ভয়, পুরনো কোনো মানসিক আঘাত বা ট্রমা, আমাদের নিজেদের নিয়ে তৈরি করা ভুল বিশ্বাস। মানে লিমিটিং বিলিভস যাকে বলে। একদম। আমরা সচেতনভাবে যা কিছু চাই, সাফল্য, ভালোবাসা বা মানসিক শান্তি, আমাদের অবচেতন মন প্রায়ই তার বিরুদ্ধে কাজ করে। এটা একটা অদৃশ্য দেয়ালের মতো, যা আমরা নিজেরাই তৈরি করি অথচ টেরই পাই না। তার মানে কি আমাদের ভেতরে দুটো সত্তা কাজ করছে? একটা সচেতন মন যে উন্নতি চায়, আর একটা অবচেতন মন যে পুরনো অভ্যাসে আটকে রাখতে চায়। অনেকটা সেরকমই। লেখক বলছেন সেলফ স্যাবোটাজ হলো আমাদের সচেতন ইচ্ছা আর অবচেতন প্রয়োজনের মধ্যে একটা দ্বন্দ্ব। বই থেকে একটা দারুণ উদাহরণ দেওয়া যায়। ধরুন একজন ব্যক্তি অফিসের প্রমোশনের জন্য খুব চেষ্টা করছেন, এবং তিনি সেটার জন্য যোগ্য। হ্যাঁ, যোগ্য। দিনের পর দিন খেটেছেন, স্বপ্ন দেখেছেন। সচেতনভাবে তিনি মন প্রাণে প্রমোশনটা চান। এটা তো খুবই স্বাভাবিক, কিন্তু এখানে ভেতরের পাহাড়টা কিভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে? এখানেই আসল ব্যাপারটা। তার অবচেতন মনে হয়তো একটা গভীর ভয় কাজ করছে। হয়তো ছোটবেলায় তিনি দেখেছেন তার বাবা মা কাজের চাপে পরিবারকে সময় দিতে পারতেন না, যা তার মনে কষ্ট দিয়েছিল। এখন তার অবচেতন মন প্রমোশনকে দেখছে বাড়তি দায়িত্ব আর পারিবারিক সুখের অন্তরায় হিসেবে। অথবা তিনি ব্যর্থ হওয়ার ভয়ে এতটাই ভীত যে সফল হওয়ার পর সবার প্রত্যাশা পূরণের চাপটা নিতেই পারছেন না। ও আচ্ছা, তার মানে তার অবচেতন মনের কাছে সাফল্য মানেই এক নতুন বিপদ। ঠিক। আর তার ফলেই তিনি নিজের অজান্তেই সব গড়বড় করে ফেলেন। আর এখানেই সেলফ স্যাবোটাজ কাজ করে। একদম। এই গভীর অদৃশ্য ভয়টার কারণে তিনি হয়তো ইন্টারভিউ ঠিক আগের রাতে অকারণে রইলেন, ভালো করে প্রস্তুতি নিলেন না, অথবা ইন্টারভিউতে গিয়ে খুব সহজ প্রশ্নের উত্তর দিতে গিয়েও নার্ভাস হয়ে পড়লেন। আর ফলাফলটা খারাপ হলো। হ্যাঁ, বাইরে থেকে দেখে মনে হবে সুযোগটা হেলায় হারালেন বা তিনি যথেষ্ট যোগ্য নন। কিন্তু আসলে তার ভেতরের পাহাড়, মানে তার ভয় আর পুরনো বিশ্বাস, তাকে সাফল্যের দরজা থেকে ফিরিয়ে এনেছে। তিনি নিজেই নিজের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ালেন। কিন্তু প্রশ্নটা হলো, আমরা জেনে শুনে কেন এমনটা করি? আমাদের মস্তিষ্ক কি আমাদের ভালো চায় না? এটা তো নিজের সঙ্গে নিজের যুদ্ধ করার মতো শোনায়। ব্যাপারটা স্ববিরোধী শোনালেও এর পেছনে একটা শক্তিশালী কারণ আছে, যা লেখক খুব সুন্দরভাবে বলেছেন। আমাদের মস্তিষ্কের প্রধান কাজ কিন্তু আমাদের সুখী করা নয়। এর প্রধান কাজ হল আমাদের বাঁচিয়ে রাখা বা টিকিয়ে রাখা। আর বেঁচে থাকার জন্য আমাদের মস্তিষ্ক সবসময় পরিচিত আর নিরাপদ পরিবেশকেই বেছে নেয়। মানে কমফর্ট জোন। ঠিক। এমনকি যদি বর্তমান পরিস্থিতিটা কষ্টদায়কও হয়, মস্তিষ্ক সেটাকেই আঁকড়ে ধরে রাখতে চায়, কারণ এটাই তার কাছে চেনা জগৎ। তার মানে পরিবর্তন মানেই মস্তিষ্কের কাছে একটা বিপদ সংকেত, হোক সেটা ভালো বা খারাপ পরিবর্তন।
এটা কিন্তু খুব আশ্চর্যজনক। আমরা তো ভাবি ভালো পরিবর্তনকে মস্তিষ্ক স্বাগত জানাবে। একদম। মস্তিষ্কের আদিম অংশ, বিশেষ করে অ্যামিগডালা, যা আমাদের ভয় বা সুরক্ষার জন্য দায়ী, সে ভালো বা খারাপে পার্থক্য বোঝে না। সে শুধু বোঝে পরিচিত আর অপরিচিত। যখনই আমরা কোনো ইতিবাচক পরিবর্তনের দিকে এগোতে চাই, হোক সেটা নতুন স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা বা নতুন কোনো ক্যারিয়ার শুরু করা, মস্তিষ্ক সেটাকে একটা হুমকি হিসেবে দেখে। সেভাবে এই নতুন পথ অজানা, এখানে বিপদ থাকতে পারে। ঠিক তাই। তার চেয়ে পুরনো কষ্টকর পথটাই ভালো, কারণ সেটা আমার চেনা। আমি জানি এই কষ্টটা কিভাবে সামলাতে হয়। এই কারণে কি আমরা কাজ ফেলে রাখি বা আলস্য করি? এটা কি তাহলে শুধু ইচ্ছাশক্তির অভাব নয়, বরং একটা গভীর প্রতিরক্ষা ব্যবস্থা? ঠিক তাই। এটা নিছক আলস্য বা ইচ্ছাশক্তির অভাব নয়। এ বিপদ সংকেত পাওয়ার পরেই মস্তিষ্ক তার পুরনো আরামদায়ক জায়গায়, মানে কমফোর্ট জোনে ফিরে যাওয়ার জন্য অজুহাত তৈরি করে। কাজ ফেলে রাখা, হঠাৎ করে অপ্রয়োজনীয় অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়া বা ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখা, এই সবই হলো সেই পুরনো পরিচিত গণ্ডিতে আটকে থাকার চেষ্টা। মস্তিষ্ক চায় না আমরা কমফোর্ট জোনের বাইরে যাই। বইটির একটা অসাধারণ দিক হল এটি আমাদের নেতিবাচক আবেগগুলোকে শত্রু হিসেবে না দেখে বরং আমাদের বন্ধু বা বার্তাবাহক হিসেবে দেখতে শেখায়। সাধারণত আমরা তো রাগ, ঈর্ষা বা ক্ষোভের মতো অনুভূতিগুলো চেপে রাখতে চাই। বা দূর করে দিতে চাই। কিন্তু লেখক বলছেন এগুলোরও খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এখানে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্সের ধারণাটা খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। আবেগগুলো হলো আমাদের ভেতরের জিপিএস সিস্টেমের মতো। তারা আমাদের পথ দেখায় যে কোথায় সমস্যা হচ্ছে বা আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। যেমন দুটো আবেগের কথা বলা যাক, ক্ষোভ আর ঈর্ষা। ক্ষোভ বা রিজেন্টমেন্ট নিয়ে লেখক কি বলছেন? এটা তো সম্পর্কের জন্য খুব ক্ষতিকর বলে মনে করা হয়। অবশ্যই ক্ষতিকর, যদি এর পেছনের বার্তাটা আমরা না বুঝি। যখন আমরা কারোর ওপর বা কোনো পরিস্থিতির ওপর একটানা ক্ষুব্ধ থাকি, তখন সেটা প্রায় এই সংকেত দেয় যে আমরা কোথাও নিজেদের সীমানা বা বাউন্ডারি রক্ষা করতে ব্যর্থ হয়েছি। আচ্ছা। এটা আমাদের বলে, থামো, এখানে তোমার সীমা লঙ্ঘিত হচ্ছে, নিজের জন্য দাঁড়াও। তার মানে ক্ষোভকে শক্তি হিসেবে ব্যবহার করে নিজের সীমানা ঠিক করতে হবে। আর ঈর্ষা বা এনভি, এটা তো খুবই নেতিবাচক একটা অনুভূতি হিসেবে পরিচিত। ঈর্ষা করলে তো আমাদের নিজেদেরই ছোট মনে হয়। সমাজ আমাদের এটাই শিখিয়েছে। কিন্তু লেখক একে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে বলেছেন। যখন আমরা অন্য কারো সাফল্য বা জীবনযাত্রা দেখে ঈর্ষাবোধ করি, তখন এই আবেগটি আসলে আয়নার মতো কাজ করে। আয়নার মতো? কিভাবে? এটা আমাদের বাইরের দিকে আঙুল তোলার বদলে ভেতরের দিকে তাকাতে সাহায্য করে। ঈর্ষা আমাদের খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে আমরা নিজের জীবনে ঠিক কী চাই বা কোন জিনিসটির তীব্র অভাব বোধ করছি। অন্যের প্রতি ঈর্ষা আসলে আমাদের নিজেদের অপূর্ণ আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি। বাহ! এই ভাবনাটা তো দারুণ। অর্থাৎ এই আবেগগুলোকে চেপে না রেখে তাদের বার্তাগুলো শোনার চেষ্টা করতে হবে। আমি কেন ঈর্ষাবোধ করছি, এই প্রশ্নটা নিজেকে করলেই হয়তো নিজের জীবনের বড় কোনো লক্ষ্যের সূত্র পাওয়া যেতে পারে। এটা অনেকটা নিজের ভেতরের কম্পাসকে খুঁজে পাওয়ার মতো। একদম। আবেগগুলোকে দমন করা মানে গাড়ির ড্যাশবোর্ডের ইঞ্জিন ওয়ার্নিং লাইটকে কালো টেপ দিয়ে ঢেকে দেওয়ার মতো। এতে সমস্যাটা দূর হয় না, বরং ভেতরে ভেতরে ইঞ্জিনটা নষ্ট হতে থাকে। তাহলে এই আত্মবিধ্বংসী চক্র থেকে বেরোনোর উপায় কি? এতক্ষণ তো আমরা সমস্যাটা আর তার কারণগুলো বুঝলাম। বইতে নিশ্চয়ই সমাধানের কথাও বলা আছে। হ্যাঁ, এবং সমাধানগুলো খুবই বাস্তবসম্মত। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়টি হল বড় ধরনের নাটকীয় পরিবর্তনের চেষ্টা না করে ছোট ছোট অভ্যাস বা মাইক্রো হ্যাবিট তৈরি করা। আমাদের মস্তিষ্ক, যেমনটা আগে বললাম, বড় পরিবর্তনকে হুমকি হিসেবে দেখে এবং প্রতিরোধ করে, কিন্তু খুব ছোট পরিবর্তনকে সে সহজে শনাক্ত করতে পারে না। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরা যাক কেউ একদমই ব্যায়াম করে না, কিন্তু ফিট হতে চায়। তার ক্ষেত্রে মাইক্রো হ্যাবিট কেমন হতে পারে? যেমন, সেই ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয় যে কাল থেকে রোজ 1 ঘন্টা জিমে গিয়ে কঠোর ব্যায়াম করবে, তার মস্তিষ্ক হয়তো প্রথম দিনেই বিদ্রোহ করবে, হাজারটা অজুহাত দেবে, আজ শরীর ভালো লাগছে না, অনেক কাজ বাকি, এরকম। কিন্তু তার বদলে যদি লক্ষ্যটা হয়, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাত্র একটা পুশ আপ দেব বা 5 মিনিট হাঁটব, তাহলে মস্তিষ্ক কোনো প্রতিরোধই করবে না, কারণ এটা এতটাই সহজ।
আর এই ছোট ছোট জয়গুলোই আত্মবিশ্বাস বাড়ায়। ঠিক, আর ধীরে ধীরে আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়। একসময় এই একটা পুশ আপ 10টা পুশ আপে পরিণত হয়। এই পদ্ধতির পেছনে কি কোনো সায়েন্স আছে, মানে নিউরোসায়েন্স? হ্যাঁ আছে। বড় লক্ষ্য আমাদের মস্তিষ্কের অ্যামিগডালাকে সক্রিয় করে, যা ভয় বা ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার জন্ম দেয়। ফলে আমরা পিছিয়ে যাই। কিন্তু মাইক্রোহ্যাবিট এতটাই ছোট যে তা অ্যামিগডালার এই ভয় প্রতিক্রিয়াকে পাশ কাটিয়ে যেতে পারে। এটা অনেকটা রাডারের নিচে দিয়ে উড়ে যাওয়ার মতো। বাহ! বইয়ের আরেকটি কৌশল হল ভবিষ্যতের আপনি বা ফিউচার সেলফের ধারণা। এটা আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে। এটা কেমন? এটি একটি শক্তিশালী মানসিক অনুশীলন। এর মূল উদ্দেশ্য হল বর্তমানের ছোট ছোট সিদ্ধান্তগুলোকে ভবিষ্যতের বড় লক্ষ্যের সাথে জুড়ে দেওয়া। আমরা প্রায়ই বর্তমানের আরামের জন্য ভবিষ্যতের ভালোকে বিসর্জন দিই। যেমন এখন ফাস্টফুড খাওয়ার আনন্দটা ভবিষ্যতে সুস্বাস্থ্যের চেয়ে বেশি জরুরি মনে হয়। একদম। আর এই ফিউচার সেলফ অনুশীলনটি সেই ফাঁদ থেকে বেরোতে সাহায্য করে। আপনাকে কল্পনা করতে হবে ৫ বা ১০ বছর পরের একজন সফল, সুখী ব্যক্তি হিসাবে। তারপর ভাবতে হবে সেই ভবিষ্যৎ আপনি প্রতিদিন কি করেন, তার খাদ্যাভ্যাস কেমন, তিনি কিভাবে মানুষের সাথে কথা বলেন, কিভাবে তার সকালটা শুরু করেন। সেই ভবিষ্যৎ সংস্করণের ছোট ছোট অভ্যাসগুলো আজ থেকেই নিজের জীবনে নিয়ে আসা। এটা তো দারুণ একটা কৌশল। এটা বর্তমান আর ভবিষ্যতের মধ্যে একটা সেতু তৈরি করে। যখন আমরা আজকের ছোট সিদ্ধান্তের সাথে আমাদের ভবিষ্যতের বড় স্বপ্নকে যুক্ত করতে পারি, তখন সেই সিদ্ধান্তগুলো নেওয়া অনেক সহজ হয়ে যায়। একদম ঠিক। তখন আপনি আর ব্যায়াম করার চেষ্টা করছেন এমন কেউ নন। আপনি সেই ব্যক্তি হয়ে উঠছেন যিনি নিজের স্বাস্থ্যের যত্ন নেন। এই পরিচয়ের পরিবর্তনটাই আসল। এবং শেষ পর্যন্ত অস্বস্তিকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করা। আমার মনে হয় এটাই সম্ভবত সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে জরুরি অংশ। অবশ্যই, কারণ আমাদের পুরো সমাজটাই আরাম বা কমফর্টের ওপর ভিত্তি করে তৈরি। কিন্তু ব্যক্তিগত উন্নতির পথ কখনোই আরামদায়ক হয় না। লেখক বলছেন, আমাদের কমফর্ট জোন হল সেই জায়গা যেখানে আমাদের স্বপ্নগুলো ধীরে ধীরে মারা যায়। যখন কোনো নতুন কিছু শিখতে বা পুরনো অভ্যাস বদলাতে গিয়ে অস্বস্তি হয়, ভয় লাগে বা কঠিন মনে হয়, তার মানে বুঝতে হবে যে উন্নতি হচ্ছে। অস্বস্তি হল অগ্রগতির লক্ষণ। তার মানে অস্বস্তি থেকে পালানোর বদলে সেটার দিকে সচেতনভাবে এগিয়ে যেতে হবে। অনেক টাকা জিমে গিয়ে যেমন মাসল পেনকে আমরা অগ্রগতির লক্ষণ হিসেবে দেখি, সেরকম। চমৎকার তুলনা। ঠিক তাই। বইটির মূল বার্তা হল, পাহাড় ডিঙিয়ে পার হওয়া আমাদের কাজ নয়, বরং নিজের ভেতরের ভয়, সীমাবদ্ধতা আর অস্বস্তিকে জয় করে নিজেকেই সেই পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠা করা। যখন আমরা অস্বস্তিকে অগ্রগতির চিহ্ন হিসেবে দেখতে শিখি, তখন সেলফ স্যাবোটাজ তার সবচেয়ে বড় অস্ত্রটা হারিয়ে ফেলে। আজকের আলোচনা থেকে এটা একদম পরিষ্কার যে আমাদের জীবনের বেশিরভাগ বাধার উৎস আসলে আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। সেলফ স্যাবোটাজ কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং আমাদের মস্তিষ্ক আর মনোবিজ্ঞানের একটি গভীর প্রবণতা। এবং সবচেয়ে আশার কথা হল, এর থেকে বেরিয়ে আসার উপায়ও আমাদের হাতেই রয়েছে। নিজের আবেগগুলোকে বোঝা, তাদের বার্তা শোনা, ছোট ছোট ইতিবাচক অভ্যাস তৈরি করা এবং পরিবর্তনের সাথে আসা অস্বস্তিকে গ্রহণ করার মাধ্যমেই আমরা নিজেদের ভেতরের পাহাড়কে জয় করতে পারি। এটা কোনো রাতারাতি সমাধান নয়, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। একদম। আজকের আলোচনা শেষ করার আগে একটি ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। ভাবা যাক তো, জীবনের কোন ছোট অস্বস্তি আজ থেকেই আলিঙ্গন করা যেতে পারে, যা আমাদের ভেতরের পাহাড় জয় করার পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সেটা হতে পারে কঠিন কিন্তু জরুরি কোনো কথোপকথন শুরু করা, বা নতুন কোনো দক্ষতা শেখার জন্য প্রথম অনলাইন ক্লাসে সাইন আপ করা। সেই প্রথম অস্বস্তিকর পদক্ষেপটি কি হতে পারে?